আগের পর্বগুলিতে আমাদের অফবিট কালিম্পং সিরিজে আপনারা দেখেছেন আমরা কাফেরগাঁও এবং কোলেখাম নামে দুটি অপরূপ সুন্দর গ্রাম ঘুরেছি। আজকের গন্তব্য কিন্তু ঋষভ। তার আগে থাকছে তিনটি মনোরম সুন্দর জায়গা, তাই এই ভিডিওটা একদম শেষ অবধি দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডে 3 অফ অফবিট কালিম্পং ট্রিপ। এই দিন আমরা কোলেখামের হোমস্টে থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে রওনা হই চাঙ্গে ফলসের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদার অনুযায়ী চাঙ্গে ফলসে 1 কিলোমিটার আমাদের ট্রেক করে নামতে হতো এবং উঠতে হতো, তাই বেশ কিছুটা সবাই কিন্তু সেদিন হাতে নিয়ে বেরোতে হয়েছিল। এমনিতেও সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, তাই একটু মন খারাপ থাকলেও চাঙ্গে ফলসের সামনে এসে দাঁড়িয়েই কিছুটা কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখে আমাদের সবার মন ভালো হয়ে গেছিল এবং এনার্জি নিয়ে আমরা নামতে শুরু করি চাঙ্গে ফলসে। শুরুর দিকে একদম প্রপার সিঁড়ি থাকলেও পরের দিকে কিন্তু বেশ কিছু ঢালু রাস্তা ছিল, স্টিপ স্লোপস ছিল এবং বেশ কিছু জায়গা কিন্তু খুব স্লিপারি ছিল, জল ছিটছিল। মানে ওয়াটারফলসের সামনে গিয়ে তখন কিন্তু নামাটা বেশ ডিফিকাল্ট হচ্ছিল। এবার চাঙ্গে ফলসের ট্রেক নিয়ে কিছু কথা যেটা সবার জেনে রাখা দরকার সেটা বলে দিই। যে কোনো বয়সের মানুষ এখানে অবশ্যই নামতে পারেন। খুব যে খারাপ রাস্তা সেটা আমি বলবো না, তবে নামতে অনেকটাই সময় লাগে এবং এখানে কিন্তু টিকিট রয়েছে। টিকিট পার জন 20 টাকা করে আমরা টিকিট কেটে নেমেছিলাম এবং এখানে কিন্তু আরও একটা ব্যবস্থা রয়েছে, একটা করে স্টিক পাওয়া যায়, 10 টাকা করে ভাড়া নেয়। তাই আপনার বয়স নির্বিশেষে অল্প বয়সী বেশি বয়সী সবাইকে আমি রেকমেন্ড করব একটা স্টিক নিয়ে নিতে। এতে কিন্তু নামতে অনেকটা বেশি সুবিধা হয়, একটা সাপোর্ট পাওয়া যায়। যখন এরকম এবড়ো খেবড়ো রাস্তা হবে তখন স্টিকটা কিন্তু খুব সাপোর্ট করবে। এরপর আরও একটা বিষয়, যদি কারোর খুব হাঁটুতে সমস্যা থাকে, পায়ে ব্যথা থাকে বা কোমরে সমস্যা থাকে, তাহলে কিন্তু এতটা ট্রেক করে নামা ওঠাটা আমি বলবো যে না করাই ভালো, কারণ আরও তো ঘোরা বাকি আছে। আরও একদিনই ঘুরে তো বাড়ি চলে যাওয়ার বিষয় নয়, আরও যদি কিছুদিন ঘোরা বাকি থাকে তাহলে অবশ্যই আমি বলবো এটাকে অ্যাভয়েড করতে। একটা স্পট বা একটা ফলস দেখতে গিয়ে বাকি পুরো ট্রিপটা যাতে নষ্ট না হয় সেটাও কিন্তু দেখাটা খুব ইম্পর্টেন্ট। তবে এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই এরকম সুন্দর বসার জায়গা করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র যে খুব বয়স্ক মানুষ বসে রেস্ট নিচ্ছে তা নয়, অল্প বয়সী মিডল এজ সবাই কিন্তু হাঁপিয়ে উঠছিল এই ফলসে নামতে। ওঠার সময় তো কষ্ট আরও অনেকটাই বেশি, তাই বেশ কিছুটা সময় নিয়ে এদিন বেরোবেন এবং আস্তে আস্তে করে নেমে দেখবেন। বাট আমি যেটুকু বলতে পারি যে ফাইনালি নামলে খুব ভালো লাগবে, একদম ওয়ার্থ ইট ভিউ পাবে ওখানে। ফলস ভীষণ সুন্দর, ফলসটা সত্যি খুব সুন্দর। আমরা ভীষণ আনন্দ করেছি ফলসে নেমে। ওখানে পা ভিজানো যেতে পারে, অনেকে তো একদম মাঝখানের দিকে গিয়ে স্নান করছিল বলতে গেলে, বাট সেটা রিস্কি হয়ে যায়। খুব সুন্দর ছবি তোলা যায়, খুব ফটোজেনিক জায়গাটা। এবং আমরা তো শীতকালে গেছিলাম, কাজেই বর্ষাকালে এখানে এক্স্যাক্টলি কি সিচুয়েশন সেটা আমার সত্যি জানা নেই। বর্ষাকালে এই জায়গাগুলো স্লিপারি হয়ে যায় কিনা আরও, বা মাটি ভিজে আরও নরম হয়ে স্কিড করে কিনা সেটা আমার জানা নেই। তবে অবশ্যই যখন বর্ষাকালে এরকম জায়গা প্ল্যান করবেন তখন আশেপাশে যে জায়গায় থাকছেন সেখানকার হোমস্টে থেকে এই জায়গাগুলোর খোঁজ নিয়ে নেবেন, বা গাড়ি যখন বুক করবেন তখন কিন্তু এইসব জায়গাগুলো আদৌ যাওয়া যাবে কিনা সেগুলোর একটু খোঁজ নিয়ে যাবেন। আরও একটা বিশেষ কথা যেটা বলা খুব ইম্পর্টেন্ট, কি জুতো পরে এই ধরনের ট্রেক রুটে নামা হচ্ছে এটা কিন্তু খুব ম্যাটার করে। যদি জুতো ঠিকঠাক না হয় তাহলে খুব অসুবিধা হয়। যদি শু জাতীয় জুতো, স্নিকার্স জাতীয় জুতো পরা যায় তাহলে সেটা অনেক বেশি ভালো হয় আর কি। কারণ আমি আমাদের চোখের সামনেই দেখেছি বেশ কিছু মানুষ, তারা হান্টিং শু, যেটা পাহাড়ে খুব কমন মানুষ পরে, ওখানে একটু হিলওয়ালা হান্টিং শু পরে নামতে তাদের ভীষণ কষ্ট হচ্ছিল, পা বারবার স্লিপ করে যাচ্ছিল এবং এতে কিন্তু পড়ে যাওয়ার ভয়ও থাকে। এইগুলো ছিল কিছু সচেতনতা যেগুলো আমার মনে হয় সকলের অবলম্বন করে আসা উচিত। বাকি তো ফলসটা অপূর্ব সুন্দর এখানে দেখাই যাচ্ছে, আর বর্ষাকালে তো এই ফলস আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে, আরও বেশি জল থাকবে। তবে আমরাও যেটুকু জল দেখেছি খুব ভালো লেগেছে। আমরা এখানে অসংখ্য ছবি তুলেছি, অনেকটা সময়ও কাটিয়েছি। এত কষ্ট করে নেমেছি, খুব তাড়াতাড়ি চলে যাবো বলে একেবারেই নয়, আর খুব রাশ ছিলও না। শুধু ফলসই নয়, ফলসের ঠিক অপোজিটে এই জায়গাটা যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, এই পজিশনটা আছে। এখান থেকে ভিউটাও অসম্ভব সুন্দর। এখান থেকে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, ভ্যালি একটা ভিউ দেখা যাচ্ছে, মানে সব কিছু মিলিয়ে সত্যি অপূর্ব সুন্দর এই জায়গাটা।
এখানে বেশ কিছুক্ষণ বসার জায়গাও আছে, এখানে বেশ কিছুক্ষণ বসলেও খুব ভালো লাগবে। আমরা এখন রেলিং এর ধারে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকেও আরো নিচে একেবারে এই ঝর্ণাটার কাছ অব্দিও যাওয়া যায়। আমি যেটা বললাম, অনেকেই যাচ্ছিল, আমরাও গিয়েছিলাম, জাস্ট পা ভিজিয়ে চলে এসেছি। আমার মনে হয় পাহাড়ি ঝর্ণায় রিস্ক না নেয় ভালো। পাথুরে ঝর্ণা তো বাই চান্স পড়ে গিয়ে পা স্লিপ করে গেলে এটা খুব একটা বাজে ব্যাপার হয়ে যায়। এবং এখান থেকে এত সুন্দর ভিউ, এই সব দেখে ফাইনালি কিন্তু আমরা ওঠা শুরু করি আস্তে আস্তে। ওঠার সময় আর নামার সময় যতটা এনার্জি লাগে তার অলমোস্ট দ্বিগুণ এনার্জি দরকার হয়। এবার আমি কিছু টাইমিং বলে দিই। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি বলেছিলেন যে আমাদের নামতেই 1 ঘন্টা লেগে যাবে, উঠতে তো 2-2.5 ঘন্টা লাগবে। তবে সেরকম কিছু হয়নি, আমরা 28 মিনিটে নেমেছি, একদম প্রিসাইজলি বলছি, এবং উঠতে আমাদের প্রায় 55 মিনিট মতো লেগে গেছিলো। বুঝতেই পারছেন টাইমিং শুনে উঠতে অনেকটা বেশি সময় লাগে এবং অনেকটাই বেশি এনার্জি লাগে। তাই অবশ্যই ভারী হলেও একটু জল সবাই ক্যারি করবেন, কিছু গ্লুকোজ জাতীয় পানীয় হলে সেরকম কিছু ক্যারি করবেন, ওটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে ওঠার সময়। নামার সময় অতটা লাগে না, ওঠার সময় তো অবশ্যই লাগে। তাই আমরা 2 পা করে হেঁটে এবং 5 মিনিট করে হাঁপিয়ে ফাইনালি চাঙ্গে ফলস থেকে উঠে যাই এবং গাড়ি নিয়ে রওনা দিই নেক্সট লোকেশনে। আমাদের পরের লোকেশন হচ্ছে লাভা মোনাস্ট্রি, এবং মাঝখানে প্রায় 1.5-2 ঘন্টার একটা পথ ছিল, অনেকটাই যেতে হয়েছিল লাভা মোনাস্ট্রি পৌঁছতে। ছাঙ্গে ফলস থেকে লাভা মোনাস্ট্রি পৌঁছানোর সময় মাঝখানে পড়েছিল এরকম একটা ডেন্স পাইন ফরেস্ট। এই ফরেস্টে ঢোকার আগে কিন্তু চেকপোস্ট ছিল এবং ওখানে গাড়ি প্রতি না অ্যাকচুয়ালি মানুষ প্রতি 20 টাকা করে পার গাড়ি থেকে নেওয়া হচ্ছিল। তো এই সব সময় এখানে কিন্তু কোনো ইউপিআই চলে না, কাজেই আপনারা কিন্তু ক্যাশ হ্যান্ডি রাখবেন যাতে আপনারা এখানে পে করতে পারেন, কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো ইউপিআই চলে না। পাইন ফরেস্টের মধ্যে তো কোনো রকম কোনো সিগন্যাল পাওয়াই যাবে না। এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম লাভা মোনাস্ট্রিতে। লাভা মোনাস্ট্রিতে কিছুটা হেঁটে উঠতে হয়, তারপর অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো দিয়ে একেবারে উপরে উঠতে হয়। ছাঙ্গে ফলস ওঠার পর এইটা আর কিছুই মনে হচ্ছিল না, তাই আমরা খুব সহজেই লাভা মোনাস্ট্রিতে উঠে গেছিলাম এবং একদম উপর অবধি উঠবেন। ওপর থেকে ভিউ খুব সুন্দর এবং মোনাস্ট্রিটাও ভীষণ সুন্দর। মোনাস্ট্রির ভেতরটা একটা খুব কাম এবং শান্ত পরিবেশ, তাই ওখানে ভিডিওগ্রাফি করা যাবে না ওরকমভাবে লেখা ছিল না, বাট আমি আর নতুন করে ওখানে কিছু ভিডিও করিনি। আমি বাইরের পরিবেশটা, বাইরের ভিউটাকেই ক্যাপচার করেছি, ভেতরের শান্তিটাকে নষ্ট করতে যাইনি ওখানে গিয়ে ক্যামেরা খুলে। আপনাদের হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে আপনারা লাভা মোনাস্ট্রির বাইরে একটা বড় এরিয়া আছে, ওখানে বসার জন্য খুব সুইটেবল ওই জায়গাটা। এবং এখন যেমন মেঘলা হয়ে গিয়েছিল, ওঠার পর ওখানে কিন্তু আমরা রোদও পেয়েছি, কাজেই আমরা ওখানে অনেকটা সময় বসেছিলাম। যেহেতু ছাঙ্গে ফলসে যতটা টাইম লাগার কথা আমাদের ততটা টাইম লাগেনি, তাই ওই দিন আমাদের আর বিশেষ কিছু সাইট সিন ছিল না। তো আমরা কিছুটা সময় লাভা মোনাস্ট্রির বাইরে বসেও কাটিয়েছি। এই এক্স্যাক্টলি এই চাতালটাতেই অনেকটা টাইম বসা যায়, এখানে বসার জায়গাও রয়েছে। এবং এখান থেকে মেঘের একটা অপূর্ব সুন্দর মেঘ বয়ে চলার দৃশ্য আমরা দেখেছিলাম আর কি। আমি টাইম ল্যাপসে সেটাকে ক্যাপচারও করার চেষ্টা করেছি, কতটা পসিবল হয়েছে জানি না, যেহেতু আমার কাছে ট্রাইপড ছিল না, আমি ট্রাইপড তখন ক্যারি করছিলাম না। তবে এই মেঘ বয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা অপূর্ব সুন্দর লাগছিল, একবার রোদ একবার মেঘ। এই জিনিসটা আমার লাভা মোনাস্ট্রির এই পজিশনে আমার ভীষণ ভালো লেগেছিল। এই ডে 3-তে লাভা মোনাস্ট্রির পর আমাদের আর একটাই সাইট সিন বাকি ছিল, আই লাভ লাভা পয়েন্টটা দেখা। এই পয়েন্টটা আমরা না গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম, আমরা আলাদা করে আর নেমে একই জায়গায় এরকম আমরা আই লাভ লোলেগাঁও ওই পজিশনে আমরা ছবি তুলেছিলাম প্রচুর, তাই এটা আমরা গাড়ি থেকে দেখেই বেরিয়ে গেছি। আর ওই সময় একেবারেই রোদ পড়ে গেছিলো, তাই আমরা আর আলাদা করে নামিনি। তবে সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আজকে ঋষভে। তো তখন যাওয়ার সময় দেখি আবার খুব সুন্দর রোদ উঠে গেছিলো। তো পাহাড়ে আবার মনে হয় এটাই সব থেকে ইউনিক একটা ব্যাপার, এক মুহূর্ত রোদ উঠছে, এক মুহূর্ত মেঘলা হয়ে যাচ্ছে। এবং ঋষভে যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেখানেও কিন্তু এরকম একটা ডেন্স পাইন ফরেস্ট পড়ছে, এবং পাহাড়ে যখনই এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা ঢুকছি
তখনই কিন্তু চেকপোস্ট পড়বে এবং সেখানে ওই গাড়িতে মাথা পিছু 20 টাকা করে কিন্তু ওরা একটা চার্জ নেয়। এবং যেটা বললাম আগের বার, ওখানে কিন্তু ক্যাশ হ্যান্ডি রাখবেন, ওখানে অন্য কোনো রকমভাবে পে করা যায় না। সমস্ত সাইট সিন শেষ করে ফাইনালি আমরা আজকে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থল ঋষভে। আমরা আজকে ঋষভেই নাইট স্টে করবো, আর এটা হচ্ছে আমাদের কাম অ্যান্ড কোজি হোমস্টেটা। হোমস্টের বাইরেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, যেটা আমাদের আগের দুটো হোমস্টেতেও ছিল। এবং এই হোমস্টের রুম থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব ক্লিন ছিল এবং আমাদের খুব ভালো লেগেছিল। বাইরের এই জায়গাটা, ফাঁকা জায়গাটাতে ওরা বনফায়ার করায় যখন কেউ যদি বনফায়ার বুক করে। আমরা যদিও কোথাও বনফায়ার করিনি, তবে কেউ করলে এই জায়গাটাতেই ওরা অ্যারেঞ্জ করে দেয়। আমাদের হোমস্টেতে রুমটা ছিল দোতলায়, তো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাই দোতলায় এবং পুরো রকম উডেন ফ্লোরিং ওখানে। তাই ঠান্ডা কিছুটা হলেও এই ফ্লোরিংয়ের কারণে ওরা বলছিল যে আমাদের এরকম ফ্লোরিং আছে, ঠান্ডা অনেকটা কন্ট্রোল হয় এটা দিয়ে। হোমস্টেটা খুব সুন্দর দেখতে এবং এখান থেকে কিন্তু একদম ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো আমাদের পাশাপাশি দুটো ঘর ছিল। আমি এবার রুম টুটা দিয়ে দিচ্ছি। এই যে এক্স্যাক্টলি এই স্পট থেকে দাঁড়ালে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটাই ওই হোমস্টের লোকটা আমাকে বলছিল। এখান থেকে ভিউটা এমনিতেও খুব সুন্দর, যদি কোনো কারণে কাঞ্চনজঙ্ঘা নাও দেখা যায় তাহলেও খুব সুন্দর ভিউ। আর এটা হচ্ছে আমাদের রুমটা। দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। আমরা 3 জন করে থাকবো, আমি, মা, বাবা এবং আরও একটি ফ্যামিলি আমাদের সঙ্গে যারা গেছিলো। তো তার জন্য এরকম সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আলাদা করে একটা টেবিল চেয়ার, জল দেওয়া ছিল, যদিও আমরা জল নিজেরা ক্যারি করছিলাম। এবং এটা হচ্ছে আরেকটা ঘর। ওরা ব্ল্যাঙ্কেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছিল। বেসিক যেটা টয়লেট কিট হয় ওরা একটা দেয়, সেটাও দিয়েছিল এখানে। এই রুমের ইন্টেরিয়ারটাও খুব ভালো লেগেছিল। তবে একটা মাইনাস পয়েন্ট, যেটা মানে অনেস্ট রিভিউ যেহেতু দিচ্ছি, এটা আমাকে বলতেই হচ্ছে যে এখানে লাইটটা খুব উইক ছিল, মানে লাইটিংটা খুবই কম ছিল আর কি। একটাই টিউব লাইট যেটা দেখা যাচ্ছে ওরকমই জ্বলছিল। তো সন্ধ্যের পর একটু কম লাইট বলে মনে হচ্ছিল। এছাড়া এই হোমস্টেটা সব কিছু খুব সুন্দর ছিল। বাথরুমটা ভীষণ নিট ছিল, ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সব কিছু দেওয়াই ছিল। এবং যেটা বললাম 24 আওয়ার্স ইনস্ট্যান্ট গিজার এখানে ছিল, আমরা সব সময় গরম জল পেয়েছি। এইসব বিষয় নিয়ে কোনো মানে কমপ্লেন করার জায়গায় ছিল না। এবং ঘরটা যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড়, তবে ওই লাইটটা একটু কম। এবং আরও একটা জিনিস, এই পাহাড়ের হোমস্টেগুলো দেখলাম, বেশ অনেকগুলো জায়গাতেই দেখলাম যে এখানে না আয়না, একটা ছোট আয়নায় দেয়, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। আবার কম্পারেটিভলি মনে হয় একটু যদি একটা ফুল লেন্থ না হলে, মানে নর্মাল যেরকম লেন্থ হয় আর কি আমাদের বাড়িতে আয়নাগুলো, সেরকম লেন্থের আয়না হলে রেডি হওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো এখানে আয়নাটা খুব ছোট ছিল। এছাড়া তো খুব সুন্দর হোমস্টেটা। খাওয়ার জায়গাটা এখানে অনেকটা বড়, মানে ওনারাই বলছিলেন যে এখানে যখন একদম পিক সিজনে প্রায় 40-50 জন করে একসঙ্গে ওনারা মানে বসিয়ে খাওয়ান আর কি, লাঞ্চ ডিনার। তো আমরা যখন গেছিলাম তখন আমরা ছাড়া আর কোনো গেস্ট ছিল না, তাই একদম ফাঁকা ফাঁকাই ছিল, শুধু আমরাই বসেছিলাম। এটা হচ্ছে ওনাদের খাওয়ার জায়গা। এবং আমাদের লাঞ্চ ওদিন আমরা ওই কম্প্যারেটিভলি একটু তাড়াতাড়ি করেছিলাম অন্য দিনগুলোর তুলনায়। তো ছিল ডাল, ভাত, পাঁপড় ভাজা, একটা আলুর সঙ্গে ওই বটবটি দিয়ে একটা ভাজা দিয়েছিল ওরা। এছাড়া ছিল পটল আলু দিয়ে একটা তরকারি এবং ডিম কষা। রান্নাগুলো একেবারে বাঙালি, মানে বাঙালি স্টাইলে বানানো, যেহেতু ওদের এখানকার কুক যে সেও বাঙালি এবং হোটেলের যে মালিক সেও বাঙালি। তো এখানে আমরা একদম পাহাড়ি স্টাইলের নয়, বাঙালি স্টাইলের রান্নাই পেয়েছিলাম। তো 2-3 দিন পাহাড়ি খাওয়ার পর বাঙালি খাবারটা আমাদের ভালোই লাগছিল। খেয়ে উঠে আমরা কিছুক্ষণ বেরিয়েছিলাম একটু আশেপাশে জায়গাটা ঘুরে দেখতে। ওই দিন আমরা কম্প্যারেটিভলি একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম, আমাদের ছাঙ্গে ফলসে অনেকটা টাইম সেভ হয়ে যাওয়াতে। আর আমরা লাভা পয়েন্টটাতেও নামিনি, তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম। তো ওই দিন আমরা একটু চাইছিলাম আশেপাশটা এক্সপ্লোর করব সন্ধে হয়ে যাওয়ার আগে, কারণ সবকটা জায়গাতে একই কথা বলছিল, সন্ধে হওয়ার পর পায়ে হেঁটে বাইরে খুব একটা না বেরোনোই ভালো। একদম হোমস্টের সামনে গেলে আলাদা কথা, নইলে না যাওয়াই ভালো। এখানে এই বেরোনোর সময় হয়ে যায় একটা মজার ঘটনা। আমি আর আমার কাজিন আমরা পাশাপাশি দাঁড়িয়ে পাহাড়ের ভিউ দেখছিলাম এবং তখনও অনেকগুলো গাড়ি উঠছিল, তো আমরা সেটাই দেখছিলাম। তার মধ্যে একটা ওখানকারই পাহাড়ি কুকুর আমাদেরকে হঠাৎ করে তাড়া করায়, আমরা দাঁড়াতে পারি না, আমরা তাড়াতাড়ি করে চলে আসি হোমস্টের ভেতরে। তো বাইরেটা এক্সপ্লোর করা ওখানেই শেষ হয়ে যায়।
তারপর সন্ধেবেলা আমাদের এখানে কফি দিয়েছিল, সেদিন জিজ্ঞেস করেছিল চা না কফি, আমরা কফি বলাতে ওরা কফি দিয়ে গেছিলো এবং পেঁয়াজের পকোড়া, যেটা সব জায়গায় দিচ্ছে সেটাই দিয়েছিল। ওদের পকোড়াটা খুব ভালো ছিল, একদম ক্রিস্পি মুচমুচে, খুবই সুন্দর ছিল পকোড়াটা খেতে। তো আমরা কফি আর পকোড়া খেয়ে নিই, এরপর তো নিজেরা গল্প আড্ডা দিয়েছি। তার মধ্যেই হয়ে গেছিল ডিনার টাইম এবং ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা এবং চিকেন কারি। প্রতিটা রান্নাই খুব ভালো ছিল এবং যেটা বললাম এখানে বাঙালি স্টাইলেই সমস্ত রান্নাগুলো রান্না করেছিল। ডিনার করে আমরা সেদিন শুয়ে পড়ি এবং পরের দিন সকাল হয় এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ এর সাথে। একদম ভোরবেলায় ভিউ অতটা ক্লিয়ার না থাকলেও যত সূর্য আরো বেশ ভালো করে উঠছিল তত বেশি যেন ভিউটা ক্লিয়ার হচ্ছিল। একদম সকালবেলাটায় হচ্ছে আবছা আবছা দেখা যাচ্ছিল, যেটা এখানে ভিডিওতেও দেখা যাচ্ছে, একটু দূর থেকে আবছাই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। মেইন পিকটা মেঘে ঢাকা। তবে পাহাড়ে আমি যেটা দেখলাম এবার, ভোরবেলা 5টা 5:30 ওই সব সময় ভিউ পাওয়া তো যাচ্ছে, তবে অনেকটাই বেশি কুয়াশায় ঢাকা থাকছে যেহেতু শীতকাল। বরং সকালবেলা 8টা 9টা ওই সময়টা অনেকটা বেটার ভিউ পাওয়া যাচ্ছে। মেঘ তো কখনো থাকছে কখনো সরে যাচ্ছে, এটা তো হতেই থাকছে, কিন্তু অন্তত ক্লিয়ার দেখা যাচ্ছে সকালবেলা 8টা থেকে 9টা ওই সময়টা। আমরা সব জায়গাতেই ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় বা রেডি হওয়ার সময় খুব সুন্দর ভিউ পাচ্ছিলাম এবং সকালের ঝলমলে রোদে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে পুরো ভ্যালি ভিউটাও কিন্তু খুব সুন্দর, মানে অপূর্ব সুন্দর লাগছিল এই ভিউটা দেখতে। তার সঙ্গে এখন ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। তো আমরা এই ভিউটার সাথে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেমে যাই ব্রেকফাস্টের জন্য, কারণ এই দিন আমাদের অনেকগুলো সাইট সিন ছিল। এটা আমাদের লাস্ট ডে পাহাড়ে, তো অনেক কিছু দেখার ছিল ওই দিন, অনেকগুলো সাইট সিন ছিল, সেটা করে আমাদের পৌঁছতে হতো এর পরের ডেস্টিনেশনে। তো সেই গল্পটা থাকছে পরের ভিডিওতে। এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি এবং এই দিন আমাদের পাহাড়ে প্রথম আমরা পেয়েছিলাম ময়দার লুচি, আর যারা লুচি খায়নি তাদের জন্য ওরা ওয়াই দিয়েছিল। এবার আসি আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, রিসর্টের এই হোমস্টেটায় থাকা খাওয়া সমেত আমাদের পার পার্সন কি চার্জ পড়েছিল। তো এখানে থাকা খাওয়া নিয়ে আমাদের প্রতিজন বাবদ পড়েছিল 1200 টাকা করে, 1200 রুপিস পার পার্সন। এবং আমরা 6 জনের টিম এসেছিলাম, তাই জন্য আমাদের এই চার্জটা পড়েছিল। 1 জন বা 2 জন হলে কিন্তু এটা বেড়ে যায় এবং এই চার্জটা কিন্তু সিজন অনুযায়ীও আপ ডাউন করে। তো আপনারা যখন বুক করবেন সেই সময় কীরকম কী প্রাইসেস পড়ছে সেটা কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেই জেনে নিতে হবে। তো এই ভিডিওটা এই অবধি। নেক্সট পর্বে আমরা দেখব আমাদের লাস্ট ডে সাইট সিন এবং আমাদের পরবর্তী যেই জায়গাটিতে আমরা যাব সেটি আমার এই ট্রিপের ওয়ান অফ দ্য ফেভারিট। তো স্টে টিউনড।